জীবন। শ্রীধাম বৃন্দাবন। রাধারানীর বিরহ দশা বর্ণনা হবে। বিরহের অজস্র পদ পদাবলী আছে বাবা। একটু আগে আপনারা শুনলেন চৈতন্য মহাপ্রভুর শ্লোকে রাধারানী বলছেন, আমার চোখের ধারা যেন বর্ষার ধারা কেউ হার মানায়। এবং সত্যিই বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যে এত ভান্ডার। একটা দুর্লভ গান দিয়ে আজকে একটু শুরু করব মনে করছি। বিরহের গান, কিন্তু কত দুর্লভ গান দেখুন। আমার আর কিছু ভালো লাগে না, ভালো লাগে না, না না গো কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। দেখুন, যে বর্ণনা আমি দেব বসন্তকালীন বর্ণনা দিয়ে শুরু। এক একটা ঋতুর মহিমা থাকে। সরস্বতী পুজো হয়ে গেলেই বসন্তের শুভারম্ভ ধরা হয়। ওই জন্য সরস্বতী পুজোর দিনটাকে কি বলে? পঞ্চমী। কি পঞ্চমী? শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী। বসন্তকালের শুভারম্ভই হচ্ছে ওই বসন্ত পঞ্চমী থেকে, সরস্বতী পুজোর দিন থেকে। তাই এই পদটা আমি যখন গাইব দেখবেন বসন্তকালের সব বর্ণনা, অথচ রাধারানীর বিরহের কথা। আচ্ছা, আর আমার কিছু ভালো লাগে না। বসন্তের প্রথম বৈশিষ্ট্য কি জানেন? বসন্তকালের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা আমরা এখন পাই না। আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা এখন পাই না। সেটা হচ্ছে মলয় পবন। মলয় পবন মানে কি? দক্ষিণ ভারতে একটা বিরাট বড় জঙ্গল আছে, একটা পর্বতের উপর। পর্বতটার নাম মলয় পর্বত। আর সেখানে শুধুই চন্দন গাছ আর চন্দন গাছ। চন্দন গাছের বিরাট জঙ্গল দক্ষিণ ভারতে। বেশ কয়েক বছর আগে আপনারা খবরের কাগজে সেই চন্দন দস্যুর কথা পড়েছেন না? তার নাম ছিল বিরাটমান। চন্দন দস্যুর কাহিনী শুনেছেন তো? সেই চন্দন দক্ষিণ ভারতে, মানে শত শত কিলোমিটার ধরে জঙ্গল শুধু চন্দনের। আর সেই চন্দনের বাতাস যখন দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে, সেটা দক্ষিণা বাতাস আমরা বলি। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে দক্ষিণের বাতাস। সেই বাতাসের মধ্যে ওই দক্ষিণ ভারতের চন্দনের গন্ধ মেশা থাকতো, সেই জন্য তার নাম মলয় পবন। কিন্তু এখনকার দিনে কলকারখানা এত বেড়ে গেছে যে চারিদিকে ওই দূষিত গ্যাসের জন্য ওই চন্দনের গন্ধ আর আমাদের নাকে এসে পৌঁছায় না। কিন্তু প্রাচীনকালে যখন কলকারখানা ছিল না, সেই যুগে পাওয়া যেত। তাই রাধারানী বলছেন, অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা। মলয় পবন ধীরে ধীরে বইছে, কিন্তু হরি বইমুখী আমারই অঙ্গ। কৃষ্ণ সেবা করতে পারলো না বলে আমার হরি বিমুখ আমার এই অঙ্গ। মদনানলে দহনা, মদন অনলে দগ্ধীভূত হচ্ছে, পুড়ে যেন ছাই হয়ে যাচ্ছে আমার অঙ্গ। আর কিছু ভালো লাগে না। বড় লোফা, ভালো লাগে না রে ওতে শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা অতি
কোথায় আমার প্রাণ গোবিন্দ, সখী কোথায় আমার প্রাণ গোবিন্দ, মলয় পবন বহে বসন্তকালের প্রথম বৈশিষ্ট্য দক্ষিণের বাতাস। ও মায়েরা, প্রকৃতি আমাদের সারা বছর নানান ভাবে সেবা করে, আর আমরা প্রকৃতির ক্ষতি করি, তাই না? যেখানে 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 খুশি প্লাস্টিক ফেলে দিই। প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না কখনো। এই সাধারণ শিক্ষাগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিক এমন জায়গায় ফেলবেন যাতে সেই প্লাস্টিক তুলে নিয়ে আবার কোম্পানিতে ওই প্লাস্টিক ঘুরিয়ে ফিরিয়ে আবার সেগুলো কাজে লাগাতে পারে। কারণ প্লাস্টিক আমাদের দেশের বন্যার প্রধান কারণ হয়ে যাচ্ছে। প্লাস্টিক জীবজন্তুর এবং গাছপালার ক্ষতির প্রধান কারণ হয়ে যাচ্ছে। তাই প্রকৃতি করে আমাদের উপকার, আর আমরা করি প্রকৃতির অপকার। বসন্তকালের প্রথম উপকার কি না? দক্ষিণের বাতাস বয়ে দেয় প্রকৃতি, আর তাতে চন্দনের গন্ধ মেশা থাকে, আর আমরা বাতাসে কলকারখানার কালো ধোঁয়া মিশিয়ে দিচ্ছি। সেই জন্য প্রকৃতির সেবা আমরা ঠিক নিতেই পাচ্ছি না। বসন্তকালের দ্বিতীয় বৈশিষ্ট্য কি, যেটা এখনো বেঁচে আছে? কোকিলের ডাক। দেখবেন সারা বছরের মধ্যে কোকিল বসন্তকালেই ডাকে। তাই রাধারানী বলছেন, ওই শোন কোকিল ডাকছে, ওই কোকিলকে নিষেধ কর, আর যেন সে না ডাকে। ওই কোকিল ডেকে ডেকে আমার গোবিন্দের বংশীর ধ্বনি মনে করিয়ে দেয়। ওই কোকিল ডেকে ডেকে আমার প্রাণ গোবিন্দের কথা মনে করা।
নিষেধ কর কোকিলকে যেন আর না ডাকে। না 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 না, আমি স্বার্থপরের মতো বলবো না যে আমার সুখের জন্য কোকিলের ডাক বন্ধ কর, কারণ কোকিল তো সারা বছর ডাকবে না, এই বসন্তকালেই ডাকবে। আমি না হয় কৃষ্ণ বিরহে কষ্ট পাচ্ছি তাই আমার খারাপ লাগছে, কিন্তু কারণ না কারণ এই কোকিলের ডাক তো ভালো লাগছে। কাজে কোকিলের ডাক বন্ধ করিস না, বরং আরো বেশি করে ডাকতে বল কোকিলকে, যাতে আমার তাড়াতাড়ি মৃত্যু হয়। কারণ ওই কোকিলের ডাক মনে পড়লেই তো আমার প্রাণ গোবিন্দের বাঁশির কথা মনে হবে। কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুহু 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 রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল উলুধ্বনি উলুধ্বনি। এইবার উনি বাঁশিতে এত সুন্দর কোকিলের ডাক করলেন, সুরে কোকিলের ডাক হলো দ্বিতীয় বৈশিষ্ট্য বসন্তকালের। আর তৃতীয় বৈশিষ্ট্য কি? ভালো ভালো ফুল যদি ফোটে বসন্তকালে, ভ্রমর এসে গুঞ্জন করে। বসন্তকালে ভ্রমরের গুঞ্জনটা বেশি ভালো করে বোঝা যায়, কারণ বর্ষাকালে তো ভ্রমর উঠতে পারবে না বৃষ্টির জন্য, আর শীতকালেও ভ্রমরের ওড়াটা ঠিক বোঝা যায় না। অন্য কালে অতটা বোঝা যায় না যতটাই বসন্তকালে বোঝা যায়। তাই অলি ঝং করু কুসুমে, অলি ঝং করু কুসুমে, অলি লাগুলো কুহু কুহু রই, অলি ঝং করু কুসুমে, কোকিলাগুলো কুহু কুহু রই, অলি ঝং করু কুসুমে, কোকিলাগুলো কুহু কুহু রই, অলি ঝং করু কুসুমে। অলি ঝংকার দিচ্ছে, অলি মানে ভ্রমর, কুসুমের কাছে এসে গুনগুন গুনগুন করে গান গাইছে। আর ওই কালো ভ্রমরকে দেখলেই তো আমার প্রাণ গোবিন্দের মুখটা মনে পড়ে, কারণ গোবিন্দও তো ভ্রমরই। আমাকে তোরা বলিস পদ্ম ফুল, রাই কমলিনী, রাই কমলিনী, ভক্তগণ বলে না রাই কমলিনী। তাহলে আমি যদি পদ্ম ফুল হই, তাহলে আমার প্রাণ গোবিন্দ ভ্রমর। ওই ভ্রমরের ডাক শুনলে আমার শুধু তার কথা মনে হচ্ছে। তোদেরকে বেশি করে ডাকতে বল, যাতে তাড়াতাড়ি আমার মৃত্যু ঘটে। কেন জানিস? যে যেটা চিন্তা করে মরবে, পরজন্মে সে সেটা তাড়াতাড়ি পাবে। এই যে রসিক দাসের কথা আপনাদেরকে শোনালাম, কেন এত বড় কীর্তন আচার্য হয়েছিল, এই রসিক দাসের কাহিনী আছে। রসিক দাস যখন কীর্তন শিখতে গেছিলেন, তখন তিনি দেখলেন কীর্তনে খুব কঠিন কঠিন বড় বড় তালের গান। তিনি মনে মনে ভাবলেন যে আমার দ্বারা বোধহয় কীর্তন হবে না। তাই তিনি ভাবলেন, শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে, যে যেটা চিন্তা করে মৃত্যুবরণ করে, পরজন্মে সে সেটা পাবেই। ওই যে আছে না শ্লোক গীতায়, প্রয়াণ কালে জমামে বা স্মরণ মুক্তা কলেবরম যপ্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্যত্র সংশয়। মৃত্যুকালে যদি কেউ আমার কথা চিন্তা করে করে মৃত্যুবরণ করে, সে আমাকে পাবেই পাবে। এটা গীতায় ভগবান লিখছে। তাই আমি কীর্তনের কথা চিন্তা করে যদি আত্মহত্যা করি, তাহলে হয়তো কীর্তনকে আমি পরজন্মে তাড়াতাড়ি পাবো। এই চিন্তা করে রসিক দাস যখন আত্মহত্যা করতে গেলেন, সেই সময় একজন ব্রাহ্মণ এসে মাথায় হাত দিয়ে বলছে, রসিক, তোমার ইচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি আত্মহত্যা করতে চাও, কীর্তনকে এত ভালোবাসো যে পরজন্মে যাতে তাড়াতাড়ি কীর্তন শিখতে পারো। কিন্তু তোমায় আত্মহত্যা করতে হবে না রসিক, আমি আশীর্বাদ করে দিচ্ছি, তুমি বাড়িতে যাও, মুখ দিয়ে তুমি যে সুর বার করবে সেটাই কীর্তন হয়ে যাবে।
এবার একজন ঠাকুর মশাইয়ের কথা শুনে রসিক সেই ঠাকুর মশাইয়ের সম্মানের জন্য সেদিন আত্মহত্যা করলেন না, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। আর বাড়িতে শুয়ে স্বপ্নে দেখলেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে বলছে, রসিক, আমি নিজে তোমাকে আশীর্বাদ করে এসেছি ব্রাহ্মণ রূপে, তুমি যে গান গাইবে সেটাই আমার সেবায় কীর্তন হিসেবে চলে আসবে। তাই তো সেই রসিক দাস যে মহাপ্রভুর কৃপা পেয়ে সে গান এমন গেয়েছিল যে সেই যুগে তিনি কীর্তনের প্লাবন বইয়ে দিয়েছিলেন সারা ভারতে, সারা বাংলার বুকে। সেই জন্য রাধারানী বলছেন যে ওই কোকিলকে আরো বেশি করে ডাকতে বল, যাতে আমি তাড়াতাড়ি মরতে পারি, কারণ পর জন্মে তাহলে আমি প্রাণ গোবিন্দকে পাবো। ওগো হরি লালসে তনুতে যাব, হরি লালসে তনুতে যাব। তনুতে যাব মানে দেহত্যাগ করব। হরি লালসে, হরি লালসে, হরি লালসে, ওগো হরি লালসে, 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 যেন মরতে পারি, যেন মরতে পারি, একবার হরি বলে 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 যেন মরতে পারি। ওগো পর জন্মে আমার হরি পাবো, একবার হরি বলে যেন মরতে পারি। পর জন্মে হরি পাবো, একবার হরি বলে যেন মরতে পারি। আমি বড় যদি হরি বলে মরতে পারি, হরি হরি বলে যেন মরতে পারি। বড় জন্মে হরি বলে যদি মরতে পারি, বড় জন্মে হরি পাবো, হরি বলে যেন মরতে পারি, বড় জন্মে হরি পাবো, একবার হরি বলে যদি মরতে পারি, হরি লালসে তনুতে যাব, হরি লালসে, হরি লালসে, হরি লালসে, হরি লালসে। কি আস্বাদন বাবা, এই তো কীর্তনের আসল রস আস্বাদন। তনুতে যাব পাবো অনুজনমে, হরিকে বাসনা
করে, মানে হরি পাবার লালসায় যদি হরি বলে একবার মরতে পারি, পরজন্মে আমি প্রাণ গোবিন্দকে তাড়াতাড়ি আয়রে ললিতা তুই আমাকে একবার কোলে কর। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী